সোনা ভারতের সব থেকে মূল্যবান ধাতুগুলির মধ্যে একটি। এর জন্য একের পর এক নারীকে খুন হতে হয়েছিল। ভারতের কর্ণাটকের মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতো এমন একজন মানুষ যার কপালে পড়লে মৃত্যু নিশ্চিত। সে কোনো পুরুষ ছিল না, সে ছিল 30 বছরের আশেপাশের একজন মহিলা। পরনে হালকা রঙের শাড়ি, কপালে টিপ, মুখে মিষ্টি হাসি। সমস্যায় পড়ে মন্দিরে আসা মহিলাদের সে টার্গেট করত। সে একা বসে থাকা মহিলাদের কাছে গিয়ে বলতো, মা, তোমাকে খুব চিন্তিত লাগছে। ওখান থেকে শুরু হতো পরিচয় পর্ব। প্রথমে সে বিশ্বাস অর্জন করত, তারপরে বলতো, একটা পুজো আছে যা করলে তোর সব বাধা বিপত্তি দূর হবে। অপর মানুষটি এই কথায় বিশ্বাস করলেই সে পড়ে যেত মৃত্যু ফাঁদে। আইনের অনুযায়ী তার খুনের সংখ্যা 6, কিন্তু আনঅফিসিয়ালি 15টিরও বেশি মানুষ সে হত্যা করেছিল। কিভাবে দরিদ্র, ঋণ, লোভ এবং ভুল সিদ্ধান্ত সব মিলিয়ে তৈরি হলো ভারতের অন্যতম সিরিয়াল কিলার। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। তোমরা দেখছো রহস্য তথ্য। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে আরো নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসতে পারি। সাল 1999। কর্ণাটকের একটি ছোট্ট শহরে বাস করত মমতা রাজন নামে একজন মহিলা। কোনো মতেই তার সন্তান হচ্ছিল না। সে মনের দুঃখে প্রতিদিন পাশের এক ছোট মন্দিরে যেত প্রার্থনা করতে। ধীরে ধীরে তার সাথে পরিচয় হতে থাকে তারই সমবয়সী একজন মহিলার। তার নাম কেম্পাম্মা। মমতা বুঝতেও পারেনি সে তাকে ফলো করছে। সম্পর্ক আরো গভীর হওয়ার পরে কেম্পাম্মা তাকে একটা প্রস্তাব দিল। আমি এমন একটা পুজো জানি যা করলে তোমার সব বাধা বিপত্তি দূর হবে। যেহেতু আমরা ভারতীয়রা আধ্যাত্মিকতায় একটু বেশি বিশ্বাস করি, তাই সরল মনে কথাটি বিশ্বাস করলো মমতা। কথা মতো পরের দিন পুজোর সব সামগ্রী নিয়ে একটি নির্জন জায়গায় এলো দুজনে। যেহেতু এটা একটা সিক্রেট পুজো, সবাইকে ওঠার কথা জানতে দিলে হবে না। সুযোগ পেয়ে প্লেয়ার মতো গলা টিপে হত্যা করলো সরল গৃহবধূটিকে। তখনও কিন্তু কেম্পাম্মা সাইনাইডের ব্যবহার শেখেনি। পরবর্তীতে জানবো কেম্পাম্মা কিভাবে সাইনাইডের ব্যবহার শিখেছিল, কিভাবে একজন সাধারণ গৃহবধূ হয়ে উঠেছিল ভারতের সব থেকে বড় সিরিয়াল কিলারদের মধ্যে একটি। প্রতিটি সিরিয়াল কিলারের গল্পই একদিন সাধারণ জীবন থেকে শুরু হয়। কর্ণাটকের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন কেদি কেম্পাম্মা। তার পরিবার ছিল আর্থিকভাবে খুবই দুর্বল, তাই খুব ঘটা করে বিলাসী পরিবেশে বড় হয়নি কেম্পাম্মা। খুব বেশি পড়াশোনা করার সুযোগ হয়নি তার। অন্যদের মতো তারও স্বপ্ন ছিল একজন বড় মানুষ হয়ে ওঠার, কিন্তু তার অল্প বয়সে বিয়ে হয়ে যায়। স্বামী ছিলেন একজন সাধারণ দর্জি। কয়েক বছর পর তাদের সন্তান হয়। কয়েক বছর সব স্বাভাবিক চললেও ছেলে মেয়ে একটু বড় হতেই টাকার টানাটানি শুরু হলো। সেই চাহিদা মেটাতেই মানুষের বাড়ি বাড়ি কাজ শুরু করলো কেম্পাম্মা। তদন্তে উঠে আসে সুন্দর শাড়ি, সোনার প্রতি তার একটি আলাদা টান ছিল। এই শখ মেটাতে সে বেছে নেয় খারাপ পথ। যে যে বাড়িতে সে কাজ করত সেখান থেকে অল্প অল্প সোনা সে সরাতে শুরু করলো। কিছুদিন পর তার ব্যবসা এভাবে চললেও একদিন বাড়ি মালিকের সন্দেহ হলে কেম্পাম্মাকে সে পুলিশের হাতে তুলে দিল। প্রমাণের অভাবে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তার স্বামী ভালো মানুষ হওয়ায় এরিয়ায় তার নাম ছিল। সেই সুবাদে কেম্পাম্মা মানুষের কাছ থেকে ধার দেনা করতে শুরু করলো। পরে জানা গিয়েছিল শহরের মানুষ যখন তাদের টাকার জন্য চাপ দিচ্ছিল, তখন একদিন মন্দিরে গিয়ে তার মাথায় বুদ্ধিটা খেলে গিয়েছিল। সেখান থেকে শুরু হলো সাইনাইড মল্লিকার অন্ধকার জগতে পদার্পণ। এরপর ভারতের কর্ণাটকে যা ঘটেছিল সেটা শুনলে আপনার শিকদাঁড়া দিয়েও ঠান্ডা একটা স্রোত বয়ে যাবে। আর কিভাবে
সাইনাইড বিষের কথা সে জানলো, আর কিভাবে এটা তার হাতে এলো। ঋণের চাপ বাড়ছিল, সেটা শোধ করার কোনো উপায় ছিল না তাদের কাছে। ওই সময় থেকেই মানুষের ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে সে ব্যবসা শুরু করে। বিশেষ করে সে এমন নারীদের উপর টার্গেট করত যারা ব্যক্তিগত সমস্যায় ভুগছেন, কেউ সন্তান নিয়ে, কেউ অসুস্থতা, আবার কেউ পারিবারিক অশান্তিতে ভুগছে। মল্লিকা ধীরে ধীরে তাদেরকে বশে আনার চেষ্টা করত, আর বলতো তার সেই গোপন পুজোর কথা। প্রথমে তার উদ্দেশ্য ছিল সোনা এবং দামি জিনিসপত্র চুরি করা, এবং একসময় সে বিষ প্রয়োগ শুরু করে। সে মূলত সাইনাইডের কথা জানতে পেরেছিল সোনার দোকান থেকে। সাইনাইড সোনা দিয়ে কোনো বস্তু তৈরি করার জন্য ব্যবহার করা হয়। সোনার প্রতি তার একটি আলাদা টান ছিল, সেই টানেই সে দ্বিতীয় খুনটি করে বসল। সে দ্বিতীয় খুনটির ঘোরাঘর ছিল মন্দির। এবার সে টার্গেট করেছিল আর একজন হিন্দু মহিলাকে। সে প্রার্থনা করতে এসেছিল মন্দিরে। তার নাতনিকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। না, এর পেছনে কেম্পাম্মার কোনো হাত ছিল না। প্রথম কয়েকদিনের মধ্যেই কেম্পাম্মা ভালো ভাব করে ফেলে সেই মহিলার সাথে। তার দুঃখ সুখের কথা জেনে নেয়। কথায় কথায় তার নাতনির কথাও জানতে পারে সে। তখনই সে তার প্রথম প্রস্তাবটা রাখে আর বলে, আমি এমন একটা পুজো জানি যা করলে তুমি ভগবানের কাছে যা চাইবে তাই পাবে। তোমার নাতনিও সুস্থভাবে ঘরে ফিরে আসবে। কিন্তু এই পুজোর জন্য দরকার কিছু সোনা গয়নার। একজন ঠাকুমার কাছে নাতি নাতনির চেয়ে বড় কিছু হয় না, তাই সে রাজি হয়ে যায়। পুজোর জন্য একটা ডেটও রাখা হয়। সেই ডেটে একটি ভগ্নপ্রায় মন্দিরে এসে তারা পুজোর তোড়জোড় শুরু করে। তারপর কেম্পাম্মা বলে, এনে শরবত খা, এটাই পুজোর প্রথম ধাপ। আর সরল মনে শরবতটি খেয়ে নিল মহিলাটি। তারপরে আর কি, যা হওয়ার তাই হলো। এই দ্বিতীয় সফলতার পর কেম্পাম্মা বুঝতে পারে সে হয়তো আর ধরা পড়বে না। আর সেখান থেকে শুরু হয় একের পর এক পাহাড় সমান খুন। কেউ ভাবতেই পারেনি এইসব ঘটনার পেছনে একজন নারী রয়েছে, আর সেই নারী গোটা ভারতকে কয়েক বছরের মধ্যে একটা আতঙ্কে রাখবে। এরপর কিভাবে ধরা পড়লো মল্লিকা? আদৌ কি ধরা পড়লো, নাকি আরো পাহাড় সমান খুন করতে থাকলো সে? কয়েকটি হত্যা করার পর কেম্পাম্মা বুঝে গিয়েছিল মানুষের সবচেয়ে বড় দুর্বলতা বিশ্বাস। আর সেই বিশ্বাসকেই কাজে লাগিয়ে আবার একই পরিকল্পনা করতে শুরু করলো। এবার সে তার পাশের মন্দিরে সীমাবদ্ধ রইল না, সে ছড়িয়ে পড়ল কর্ণাটকের বিভিন্ন জেলার মন্দিরে। কয়েকটি মার্ডারের পর পুলিশের টনক নড়ল। প্রতিটি ঘটনার পরে গয়না উধাও থাকতো, মৃত্যুর ধরনে মিল থাকতো, আর অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীরা মন্দিরে গিয়েছিল। প্রথমে পুলিশ প্রতিটি ঘটনাকে আলাদা আলাদা মামলা হিসেবে দেখছিল। প্রতিটি মৃত্যু হয়েছিল বিষক্রিয়ার কারণে, আর তাদের শেষ দেখা গিয়েছিল মন্দিরে। আর যাদের যাদের মৃত্যু হয়েছে তাদের একটু চিন্তার মধ্যে দিয়ে দিন কাটছিল। যখন পরপর কিছু মহিলা এভাবে মারা যাচ্ছিল, তখন পুলিশ লক্ষ্য করে প্রতিটা খুন একই পদ্ধতিতে করা হয়েছে। এরপর পুলিশ বিগত কয়েক বছরের ফাইল খুলে দেখে, এর সাথে কয়েকটি জেলার ফাইল মিলিয়ে দেখা হয়। পুলিশ ধীরে ধীরে এটা বুঝতে পারে এর পেছনে কোনো মাস্টার মাইন্ডের হাত আছে। আবার এটাও হতে পারে সে নানান লোক দিয়ে খুনগুলি করাচ্ছে। একদিকে যেমন পুলিশ কেসটাকে সিরিয়াসভাবে নিচ্ছে, অন্যদিকে কেম্পাম্মা জানতেই পারেনি পুলিশ এই কেসটিতে আরো সক্রিয় হয়ে উঠেছে। কেম্পাম্মার আত্মবিশ্বাস তখনও পিকে। সে ভাবছে তখনও পুলিশকে সে বাজিমাত করবে। প্রতিটি অপরাধী এক সময় একটি হলেও ভুল করে, আর সেই ভুলই অপরাধীর পতনের কারণ হয়ে ওঠে। এবার কি সত্যি কেম্পাম্মা ধরা পড়বে, নাকি আবারও পুলিশকে বুড়ো আঙুল দেখাবে? সাল 2008। এর মধ্যে পুলিশ বুঝতে পেরেছে এর পেছনে একজন মানুষেরই হাত আছে। আগেই বলেছি এই ঘটনার গোড়াঘর মন্দির। তাই তদন্তকারীরা মন্দির থেকে শুরু করে।
পুরোহিতদের সাথে কথা বলে, ফুল বিক্রেতা, দোকানদার এবং স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করে। সেখানে একটি তথ্য বারবার সামনে আসে। বেশ কয়েকজন জানায় মৃত ব্যক্তিদের সাথে একজন অল্প বয়স্ক মহিলাকে দেখা গেছে। তার চেহারা খুব সাধারণ, পরনে শাড়ি, মুখে মিষ্টি হাসি। এটাই ছিল তদন্তের বড় মোড়। তখনও পুলিশ নিশ্চিত নয় আসল খুনি কে, কিন্তু তারা এটা বুঝতে পারে খুনি একজন আসল খিলাড়ি। এবার পুলিশ ভুক্তভোগীদের হারিয়ে যাওয়া গয়নার উপর নজর দেয়। হারিয়ে যাওয়া গয়না ঠিক কি করা হলো, এরই উত্তর খুঁজতে কর্ণাটকের বিভিন্ন জেলার গয়না ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে পুলিশ। বিভিন্ন সূত্র মিলিয়ে তদন্তের পরিধি আরো ছোট হতে থাকে, আর সেই সূত্রগুলির একটিতে বারবার উঠে আসে কেম্পাম্মা। এত বছরের তদন্তে এই প্রথমবার এত স্পষ্টভাবে কার উপরে আঙুল উঠল। একদিকে কেম্পাম্মা মন্দিরে নিজের শিকার ধরতে ব্যস্ত, অন্যদিকে তদন্তকারীরা তার চারপাশে অদৃশ্য এক জাল বিছিয়ে ফেলেছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, এটা তো একটা কম বুদ্ধিমান খুনি, কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ ভিন্ন। এই পর্যন্ত পৌঁছতে পুলিশকে কয়েক বছর সময় লেগে গিয়েছিল। আর এর থেকেও বড় বড় খুনি আছে যারা পুলিশকে রীতিমতো নাকানি চোবানি খাইয়েছিল। সেই ঘটনা না হয় অন্য একদিন শোনাবো। তাহলে ঠিক কিভাবে ধরা পড়লো কেম্পাম্মা? কর্ণাটক পুলিশ তখন নিশ্চিত একাধিক এই খুনের পেছনে একজন মানুষেরই হাত রয়েছে, কিন্তু সন্দেহ আর প্রমাণ দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আদালতে কাউকে দোষী প্রমাণ করতে গেলে চাই শব্দ প্রমাণ। সেই প্রমাণ জোগাড় করতেই তদন্তকারী দল দিনরাত এক করে কাজ করতে শুরু করলো। তারা পুরনো ফাইল আবার খুললো, প্রতিটি সাক্ষীর বক্তব্য নতুন করে রেকর্ড করা হলো, ময়না তদন্তের রিপোর্ট মিলিয়ে দেখা হলো। অবশেষে 2008 সালের নভেম্বরে পুলিশ তাকে গ্রেপ্তার করলো। শুরুর দিকে কেম্পাম্মা শান্ত ছিল, সে দাবি করছিল তাকে ফাঁসানো হচ্ছে, কিন্তু পুলিশ একের পর এক প্রশ্ন করতেই থাকে। বিভিন্ন সাক্ষীর বক্তব্য এবং অন্যান্য প্রমাণ তার সামনে আনা হয়। জিজ্ঞাসাবাদ এগোনোর সাথে সাথে পুলিশের সন্দেহ আরো দৃঢ় হয়ে ওঠে। কয়েক ঘন্টার মধ্যে এই খবরটি পুরো ভারতে ছড়িয়ে পড়ল। যারা কেম্পাম্মাকে আগে থেকে চিনত তারা বিশ্বাসই করতে পারছিল না একজন সাধারণ গৃহবধূ এই ঘটনাগুলি কিভাবে ঘটাতে পারে। সাইনাইড মল্লিকা নামটি মামলা চলাকালীন আদালতই তাকে দিয়েছিল। পরবর্তীকালে এই নামে চিনত কেম্পাম্মা ঘটনাটিকে। বছরের পর বছর চলা তদন্ত সাথে শুরু হলো আইনি লড়াই। প্রমাণের সাপেক্ষে একাধিক মামলায় কেম্পাম্মাকে আদালত দোষী সাব্যস্ত করল। এর সাথে নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। পরে উচ্চ আদালতে আপিল করলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, কেউ যদি ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে অপরাধ করে, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিজেকে নিরাপদ রাখবে? এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।